অনেকে ভাবছে মার্কেট বোধহয় বিরাটভাবে উঠতে চলেছে, কারণ আজকে 24,270। গতকাল একটু কারেকশন ছিল, আজকে জাম্প, আরও ইমপ্রুভমেন্ট, আরও ব্যাপার। কিন্তু আসল ঘটনাটা কি? আসল কি মার্কেট উঠছে? মার্কেট কি রিকভারি ফেজে রয়েছে? মার্কেট কি এখন দেখে মনে হচ্ছে যে আগামী দিন বিরাট বড় ভালো জায়গায় আসতে চলেছে? পোর্টফোলিওগুলো দুর্দান্ত রিটার্ন দেওয়ার সম্ভাবনা শুরু করে দিয়েছে, সমস্ত সেক্টরে দুর্দান্ত ব্যাপার না। সেই আজকের ভিডিওর মধ্যে সেই সবগুলো হ্যাঁ এবং নাকে নিয়ে চলবো। বেশ কিছু কোম্পানিকে নিয়ে একটু আলোচনা করার ব্যাপার রয়েছে, সব কিছু মিলেমিশে একটা দুর্দান্ত ভিডিও। এই ভিডিওর মধ্যে নতুন থাকে সাবস্ক্রাইব করে রাখবো, পুরোনো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে অসংখ্য ধন্যবাদ তাদেরকে। বিফোর গোয়িং এনিথিং, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এখানে, সেটা হচ্ছে নিফটি 24,270 এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এইখানে যে দাঁড়িয়ে একটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কোম্পানিতে একটা বিরাট চেঞ্জেস দেখা যাচ্ছে, যেরকম আইআরকন ইন্টারন্যাশনাল 7% বেশি জাম্প করেছে। এরকমভাবে বেশ কিছু কোম্পানি যেরকম জোরিয়াক এনার্জি 5%, এরকমভাবে এএসএম টেকনোলজি, আরভিএনএল, এমটার টেকনোলজি, পারাস, অ্যাপোলো মাইক্রোসিস্টেম সবগুলো কিন্তু একটা পজিটিভ মুডে রয়েছে। তাহলে আজকে নেগেটিভটা কোথায় রয়েছে? নেগেটিভ ব্যাপারটা বলার আগে ছোট করে দুটো জিনিস বলার আমার দরকার। সেটা হচ্ছে প্রথম সে বিষয়টা বলবো, সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে যতই মনে হচ্ছে পজিটিভ একটা ভাইব্রেশন, আলটিমেটলি কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা এই মার্কেটটাকে ট্র্যাক করছে, যারা এই মার্কেটটাকে অ্যানালিসিস করছে সিরিয়াসলি, তারা কিন্তু অনুপস্থিত। তারা রীতিমতোভাবে কিন্তু অল্প বিস্তর হলেও কিন্তু সেল করে চলেছে। দু একদিন একটু আধটু কেনা বেচা হচ্ছে ঠিকই পজিটিভ, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু বড় কিচ্ছু না। মানে এটা মার্কেটে এখন নতুন করে এন্ট্রি নেওয়া মানে টাইপ অফ ট্র্যাপও বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? ইউএসের সঙ্গে ইরানের যে যুদ্ধটা চলছিল, তার পরবর্তীকালে এই মুহূর্তের রিসেন্ট খবর অনুযায়ী একটা পিস টক মানে শান্তি চুক্তির ব্যাপারে কথাবার্তা চলছে। এই শান্তি চুক্তির কথাবার্তা মানেই যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলো এমন কোনো মানে নেই। এর আগে 3বারই একই ধরনের কাজ হয়েছিল। এমনকি পাকিস্তানে এরা বসে প্রায় 22 ঘন্টা ধরে একটা বিরাট বড় মিটিংয়ের মধ্যে ছিল, এবং সেখানেও কোনো সূত্র মানে বেরোয়নি, যার জন্য আবার আমরা দেখতে পেয়েছি মার্কেটটা আবার পড়েছে এবং বেশ বড় মাপের কারেকশন দেখতে পেয়েছি। এখন আসছি দুটো পয়েন্টের দিকে, 24,270 ঠিক কোন জায়গায় দাঁড়ালে মার্কেটটাকে মনে হচ্ছে একটা পজিটিভ জায়গায় যেতে পারে। সেকেন্ড ঘটনার দিকে বলার, কিছু কোম্পানির ক্ষেত্রে বলবো ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর আজকে 2% জাম্প করেছে গোটা সেক্টরটাকে, সেটা নিয়ে একটু কথা বলি। তাহলে এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, সেটা হচ্ছে নিফটি 24,270 আছে এই মুহূর্তে। যারা অ্যানালিস্ট রয়েছেন তারা বলছেন 24,500 হচ্ছে বেরিয়ার, যে 24,500 বেরিয়ারটা যদি ভাঙতে পারে তবে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখা যাবে। তার সঙ্গে দুটো পয়েন্টকে যুক্ত করেছে। একটা হচ্ছে গ্লোবাল রিস্ক, মানে এই মুহূর্তে ইউএস এবং ইরানের যে চুক্তি যেটা রয়েছে সেটা কতটা সাকসেসফুল হয়, সত্যি সত্যি সে জায়গায় পৌঁছয় না এটা একটা এমন অপরচুনিটি যেখানে মিস্টার ট্রাম্প মানে অ্যাজ পার কালুকাকুর কথা কি আপনারা জানেন? কালুকাকুর সব ব্যাপার নিয়ে কিন্তু আগেও বলেছি, আমাদের পাড়ার একজন ভদ্রলোক। উনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি ট্রাম্পকে ফলো করে চলেন, এবং যখনই যাকে যা বলা হয় উনি কিন্তু বাজারের কিছুই বোঝেন না, কিন্তু এইটুকু জানেন যে ট্রাম্পের উপর সব দাঁড়িয়ে রয়েছে, এবং ট্রাম্প প্রতিদিনই নতুন নতুন বিষয় বলছেন। যেমন আমাদের শান্তি চুক্তি যেই মুহূর্তে বলে দিল, মার্কেট উঠতে শুরু করে দিল, তখন কিন্তু কাকু ওইসবগুলো বিক্রি করা শুরু করে দিল। আবার যেই মুহূর্তে শান্তি চুক্তি ছেড়ে দিয়ে যেই মুহূর্তে শুরু হলো যুদ্ধ ঘোষণা হবে, সঙ্গে সঙ্গে উনি কেনা শুরু করে দিলেন। তো ব্যাপারটা অনেকটা এরকম একটা ব্যাপারে চলছে যে ওনাকে মানে ইউএস প্রেসিডেন্টকে অনেকে আবার বলছে ব্রোকার। এনিওয়ে, যাকে সেই যুক্তিতে যাচ্ছি না, কিন্তু যুক্তি এই মুহূর্তে আসছে ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। এই দেখার পিছনে দুটো কিন্তু কারণ আছে। একটা হচ্ছে গ্লোবাল ব্যাপার, যেটা আমি একটু আগেই বললাম যে পি স্টক ব্যাপারটা নিয়ে কথা চলছে। সেকেন্ড ওয়ান আমি যে কথাটা বলতে চলি সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু গ্রোথ লেভেলটা বাড়ছে। ইনফ্লেশন কিছুটা হলেও আমরা দেখতে পেয়েছি পজিটিভ একটা ভাইব্রেশন দিচ্ছে, মানে ইনফ্লেশন একটু বেড়েছে আগের তুলনায়, নেগেটিভ ভাইব্রেশন বলাটাই বেটার হবে। এবারে কিন্তু সেটা সত্য সামান্য বাড়াটা বড় ফ্যাক্টর না। আলটিমেটলি যে মানে আমাদের বেস ইন্ডেক্স বলে, আমি যেটাকে কি বলতে চাইবো, জাস্ট ফর এক্সাম্পল একটা বেস প্রাইস দাঁড়িয়ে আছে, সেই প্রাইসের উপস্থিতিতে এখন মার্কেট প্রাইস কোথায় দাঁড়াচ্ছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু তৈরি হয়। এবারে বেস প্রাইস ক্যালকুলেশনটা যদি চেঞ্জেস হয়, রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, তার জন্য কিন্তু ইনফ্লেশন ইম্প্যাক্ট পড়ে। কিন্তু ইনফ্লেশন কিন্তু সামান্য পরিমাণে বাড়লেও আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু অন্য জায়গায় পড়ছে, অর্থাৎ আমাদের যে ডিমান্ড, ডোমেস্টিক ডিমান্ড, সেটা কিন্তু বেড়েছে, এটা অগ্রাহ্য করা যাবে না।
এই ডিমান্ডটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রথম যে সেক্টর সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার সেক্টরে পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। সেকেন্ড ওয়ান যেরকম আমি বলছিলাম আগে, কিছু কোম্পানি যেগুলো এক্সপোর্ট করছে বাইরে, যেগুলো রেস্ট্রিকশন থাকার কারণে কোম্পানিগুলোকে এক্সপেক্ট করা হচ্ছিল ভবিষ্যতে প্রফিটেবিলিটি কমে যাবে, সেগুলোর মধ্যে একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। তাহলে এইটা হয়ে গেল প্রথম ঘটনা, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর পজিটিভ। সেকেন্ড পয়েন্টের দিকে আসলে হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল। এটা এমনই একটা কোম্পানির কথা বলছি, কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার এই ব্যাপারটাই কিন্তু এই কোম্পানিটা দেখে। ইনফ্রাস্ট্রাকচারে বেশ প্রচুর অর্ডার কনস্ট্যান্টলি এসে চলেছে, যার ফল কিন্তু আমরা গত বছর 1 বছর আগে দেখেছিলাম, যখন অর্ডারগুলো এক্সিকিউশন হচ্ছে সেই মুহূর্তে কোম্পানি কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠছে, যেই আর কোনো অর্ডার পাচ্ছে না কোম্পানিগুলো কিন্তু পড়া শুরু করে দিচ্ছে। ফলে এইসব জায়গায় যারা এন্ট্রি নিয়ে বসে আছে তারা কিন্তু এইখান থেকে যখন নিচে পড়ছে এরকম জায়গায় তারা কিন্তু লসে রয়ে গেছে। আইদার তারা ভাবছে যে আমরা একটা ইউ শেপ তৈরি করে নিয়ে তার থেকে প্রফিট নেবো। ইউ শেপটা কীরকম সেখানে ইন্টারেস্টিং, কোনো একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোনো একটা কোম্পানি যখন কোম্পানিটা নিচের দিকে পড়ে যায়, সেই কোম্পানিতে এক্সপেক্ট করা হয় যে ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু ভালো করবে। সেই স্ট্রং কোম্পানি যখন নিচে পড়ছে তখন তারা এরকম একটা জায়গায় বেস তৈরি করে, এটাকেও করতে পারে বা এরকম কোনো জায়গায় করতে পারে, বেসটা কেউ জানে না, কিন্তু কারেকশন হচ্ছে 20% 30%, তখন তারা কিনছে, তারপর কোম্পানিটা ওপরে উঠে যাচ্ছে, তখন তারা প্রফিট বুক করছে, মানে এইরকম জায়গায় তারা বাই করছে আর এরকম জায়গায় তারা সেল করছে। কিন্তু ব্যাপারটা অতটা ম্যাচিওর নয়। কেন বলছি ম্যাচিওর নয়? সব স্ট্রং কোম্পানি যে উঠবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, নাম্বার 1। নাম্বার 2 যদি বলি, সেটা হচ্ছে কবে উঠবে এটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই যে সময়টার পরে এই যে ওঠাটা, এটা 2 মাস 4 মাস 6 মাস বছরগুলো লেগে যেতে পারে। তাহলে এইটা দেখে কখনো কোনো সিদ্ধান্তে আসা যায় না যে কোম্পানিটা উপরে উঠবে। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো, আইআরকন ইন্টারন্যাশনাল ফান্ডামেন্টালি আমাদেরকে বলছে স্ট্রং কোম্পানি। আগেও বলেছি আমি, এটা নিয়ে নতুন কথা নয়। এখন এদের নজরে পড়েছে এই কোম্পানির দিকে, যে কোম্পানিতে একটা বুলিশ ট্রেন্ড তৈরি হতে পারে। এবং সেই ট্রেন্ডের আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে কবজ। কবজ নিয়ে যারা জানেন না তাদের জন্য শর্টে বলে রাখা দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান রেলকে যখন ঢেলে সাজাচ্ছে তখন বেশ কিছু পজিটিভ জায়গায় নিয়ে এসছে। কবজ কথার অর্থ হচ্ছে রেলের সিকিউরিটি সিস্টেমটা পাওয়ারফুল করা, রেলের যে রেলপথ সেটাকে পাওয়ারফুল করা। পাওয়ারফুল বলতে রেলপথে যে রেল লাইন রয়েছে, লাইন যত স্ট্রং হবে কোম্পানির মানে রেল ক্ষেত্রে সেটা বেশি গতি নিয়ে রেলগুলো চলতে পারবে। যেরকম বুলেট যে ট্রেনগুলো যায় সেগুলো কিন্তু যে কোনো লাইনের উপর যায় না, স্পেশাল লাইনে যাচ্ছে যেগুলো কিন্তু স্ট্রং ধরে রাখার ক্ষমতা বেশি। তাহলে ওইটা একটা সিকিউরিটি। নাম্বার 2 সিকিউরিটি যে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্ম ইনফরমেশন, কখন ট্রেন আসতে যাচ্ছে সিকিউর সিস্টেম সেখানে ব্যবস্থা করা। নাম্বার 3 কলিশন অ্যাভয়েডেন্স স্কিম বা ক্যাশ বলে এটা। কলিশন অ্যাভয়েডেন্স স্কিম নিয়ে আগে অনেক বলেছি, শুধু শর্টে ছুঁয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কোনো একই লাইনে দুটো গাড়ি, একটা মালগাড়ি কি একটা ট্রেনের কোনো একটা এক্সপ্রেস ট্রেন কিংবা দুটো মালগাড়ি কিংবা এটসেট্রা, দুটো গাড়ি যখন পরপর যদি এক লাইনে চলে আসে, অটোমেটিক সিগন্যাল সুইচিং আছে যে নিজের থেকে লাইনটাকে অফ করে দেবে কিংবা লাইনটা ঘুরিয়ে দেবে, কিংবা সিগন্যাল দেওয়া ওয়ার্নিং দেওয়া শুরু করে দেবে ড্রাইভারকে যে এই লাইনে কোনো বাধা আছে। এই ধরনের ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু কবজ 2.0-তে রিসার্চ হয়েছে বা কাজকর্ম হয়েছে। তার এফেক্টে 253.6 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে আইআরকন ইন্টারন্যাশনালকে। জাস্ট কয়েকদিন আগের ঘটনা, গতকালের ঘটনা, যে কারণের জন্য আইআরকনকে আমরা 7% জাম্প হতে দেখলাম। এবার আসবো সেকেন্ড কোম্পানি জোডিয়াক এনার্জি। এ কি কাজ করে? জোডিয়াক এনার্জির কাজ এক লাইনে যদি বলি, রিনিউয়েবল এনার্জিতে সোলার সেল তৈরি করা, সোলার যে প্যানেল ফর এনার্জি স্টোরেজ, এই রিলেটেড কাজকর্ম করা। কোম্পানিটার বেশ কিছু অর্ডার এসছে ছোট বড়, কিন্তু কোম্পানির ক্ষেত্রে খুব রিস্কি এবং 2-1 কিন্তু এই মুহূর্তে কোম্পানিটাকে বাই রেট দিচ্ছে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কোম্পানির একটা পজিটিভ পোটেনশিয়াল আছে বলে বেশ কিছু যারা বুল ইনভেস্টর তারা এতে ইনভেস্ট করছে, যার জন্য আপার সার্কিট বলে এটাকে 5% বা তার বেশি হওয়া আপার সার্কিটে চলে গেছে। 3 নম্বর কোম্পানিতে আসবো, সেটা হচ্ছে এএসএম টেকনোলজি। কোম্পানিটা কি কাজ করে? সেমি কন্ডাক্টর টেকনোলজি কাজ করে। দুরন্ত কোম্পানি, আগে বহুবার বলেছি, নতুন করে এখানে বলার কিছু নেই। সেমি কন্ডাক্টরের 4টে ফেজ থাকে, 4টে ফেজে কোম্পানি কাজ করে, যে কোনো ইন্ডিয়ান কোম্পানি। একটা ডিজাইনিং ফেজে কাজ হয়, একটা হচ্ছে ওফর রিলেটেড কাজকর্মগুলো হয়, ওফর চেঞ্জেসগুলো যার মাধ্যমে লজিক গেট চেঞ্জ করা। ম্যানুফ্যাকচার তারপরে হয়, ম্যানুফ্যাকচারটা হচ্ছে অন্য তাইওয়ান বা অন্য জায়গায় হয়। তৃতীয় ব্যাপার যেখানে হচ্ছে ওস্যাট মানে আমি এটাকে বলতে পারি খুব সংক্ষেপে যে অ্যাসেম্বল এবং টেস্টিংয়ের কাজগুলো করে। এই যে অ্যাসেম্বল এবং টেস্টিং কাজ যেখানে করছে, যখন ম্যানুফ্যাকচার হয়ে এলো চিপটা, সেটা কতটা পারফেক্ট
কোয়ালিটি কন্ট্রোল যাকে বলা যেতে পারে সেই ব্যাপারটা, এবং বিভিন্ন রকম যাকে বলা হতে পারে কি এই ধরনের মানে বিভিন্ন রকম প্রেশারের মাধ্যমে রাখা টলারেন্স লেভেল চেকিং করা হয় চিপগুলোর, সেই কাজগুলো, এবং চিপটা যে কাজের জন্য জাস্ট ফর চিপটা হচ্ছে মোবাইলের অটোমোবাইল সেক্টরের জন্য, সেখানে ফাংশনালিটি কেমন রয়েছে সেগুলোর উপর টেস্টিং হয়। সে কাজগুলো ইন্ডিয়ার ভালো ভালো কোম্পানি কাজ করছে। তার পরবর্তী কাজের প্যাকেজিংয়ের কাজগুলো হয় 3D টেকনোলজি ইউজ করে, গ্লাসের ওপরে এই টোটাল প্যাকেজিং কাজটা হয়। ASM টেকনোলজি কিন্তু চিপ ডিজাইনিংয়ের ওপরে কিন্তু এক্সেপশনাল গুড কোম্পানি। ASM টেকনোলজি মানে বলা বাহুল্য এখন ওভারভ্যালুড জায়গায় চলেছে। যখন আমি বলেছিলাম তখন একটা জায়গা স্ট্যান্ডার্ড ছিল, কোম্পানি একটা দুরন্ত রিটার্ন দিয়েছে অতীতে, এখন তো একটু বাড়বে কমবে স্বাভাবিক ঘটনা। আজকে আপার সার্কিট 5% লেগেছে। আরপিএনএলকে নিয়ে বলার কিছু নেই, একাধিকবার বলেছি। এই রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড যত যেখানে ইলেকট্রিফিকেশন হচ্ছে, রেল লাইন পাতা হচ্ছে, সব ক্ষেত্রে কোম্পানিটা কাজে লাগবে। রিসেন্ট যে নিউজ এসছে সেটা হচ্ছে কয়েকটা অর্ডার নতুন করে এসছে, এর অর্ডারের পরিমাণ মানে অগুন্তি, মানে গোটা ইন্ডিয়ান রেলের অর্ডার বললে এরই অর্ডার। আর যেখানে যত রেল লাইন পাতা হচ্ছে, যেখানে ইলেকট্রিফিকেশন প্ল্যাটফর্ম, সব কিছুতেই কোম্পানি রয়েছে। কোম্পানি একটা সময় পেনি কোম্পানি ছিল, কিন্তু সে সময় সামান্য পরিমাণে কিনেছিলাম, আজকে 1000%-এর উপর আমাদের রিটার্ন দিচ্ছে। মাঝখানে এইরকম একটা ট্রেন্ড কিন্তু হয়েছিল, যে ট্রেন্ডের জন্য অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে বেরিয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে একটু মনে রাখতে হবে, যে কোম্পানি 1000% রিটার্ন দিতে পারে, সে কোম্পানি 20-30% কারেকশনটা সহ্য করা যায়, এটা কিন্তু বিরাট নয়। তাহলে কীভাবে বুঝবো সেটা? ফান্ডামেন্টাল ভালো করে চুজ করে তবে বুঝতে হবে। ফান্ডামেন্টাল বুঝতে গেলে একটু মেম্বারশিপ অল্প 29 টাকা 59 টাকা এবং গোল্ড মেম্বার পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য সেগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। আপনি গোল্ড মেম্বারশিপ অ্যাপ্লাই করে তারপরে আপনি আমাকে মেল করতে পারেন। এনিওয়ে পোর্টফোলিও অ্যানালিসিসটা কাজ আমি শুরু করবো খুব শীঘ্রই। আমি আসবো এর পরের কোম্পানি এমটার টেকনোলজি, একটা দুরন্ত কোম্পানি। যখন আমি এটাকে নিয়ে আলোচনা করতাম, অনেকে এই মত প্রকাশ করেছিলেন যে প্রোমোটার নিজে সেল করে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কেন কিনছি বা এই ব্যাপারটা। এখন প্রোমোটার সেল করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা ভালো খারাপ দুটো হতে পারে। এখনই এখানে বসে মানে কারোর পক্ষে বলা সম্ভব না ঠিক কী কারণে তারা বিক্রি করছেন। তবে গেস করা গেছিল বেশ কিছু প্রজেক্টের উপর কাজ চলছে, সময় কম, শুধু শর্টে বলে যাচ্ছি। ব্লুম এনার্জি ইউএসের একটা বিরাট বড় কোম্পানি আছে, সেই কোম্পানিটার এদের ক্লায়েন্ট আছে, এবং ব্লুম এনার্জি শুনেই বুঝতে পারছেন যে কাজগুলো হয় ক্লিন এবং এই ধরনের যে এনার্জিগুলো গ্রিন এনার্জি তার উপর বেস করে কাজ করে। কিন্তু বিগত 4 বছর ধরে দেখা গেছে কোম্পানি অর্ডার কিন্তু কমতে শুরু করেছে। এবার একে বলে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন, কয়েকটা ক্লায়েন্টের উপর এমটার নির্ভর করেছিল, যে কারণের জন্য তাদের প্রফিট হিউজভাবে কমে গেছিলো। একদম কারেক্টেড লেভেল আমার এক্স্যাক্ট মনে নেই, 30-40% নেট প্রফিটে কারেকশন হয়েছিল, যার ফলে মার্কেট প্রাইসে এদের কিন্তু প্রচুর ডাউন হয়েছিল। এবং তারপরে দেখা গেছিলো একটা সময় প্রোমোটার সেল করছে, প্রোমোটারের যেমন সেল করছে, তবুও এমডি যিনি ছিলেন উনি খুব পজিটিভ, এবং উনি বলেছেন যে আমরা ডাইভার্ট করছি, আমরা 2-3টে ক্লায়েন্ট থেকে চেঞ্জ করে ডাইভার্ট করছি। এবং তারপরে আমরা দেখতে পেলাম চন্দ্রযানের ক্ষেত্রে আমাদের কিন্তু এই কোম্পানির ক্রায়োজেনিক ইঞ্জিন রিসার্চ, ইসরো, ডিআরডিও, ইন্ডিয়ান আর্মি, এই সব মানে ডিফেন্স, মিসাইল, স্পেস টেকনোলজি, ক্রায়োজেনিক ইঞ্জিন কিন্তু স্পেশালি রাশিয়া থেকে আনা হয়েছিল টেকনোলজি বহু বছর আগে। সেই টেকনোলজিকে রিসার্চ করা, মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যেখানে মহাকাশে, সেখানে সাধারণ যন্ত্রপাতি চলবে না। এই ক্রায়োজেনিক ইঞ্জিন কী করে, ক্রায়োজেনিক যে প্রসেসগুলো তারা কী করে ওই ঠান্ডার মধ্যেও কিন্তু সুন্দরভাবে ওরা কাজ করে যেতে পারে। তো সেই লেভেলের যে টেস্টিংগুলো করা, সেগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং পিছনে গভর্নমেন্টের একটা ব্যাক দরকার, সেইগুলো এই কোম্পানির হাতে ছিল, যে কারণের জন্য একে আমরা দেখতে পেয়েছি ভালো। বিগত 1-1.5 মাসের মধ্যে প্রায় 30-35% জাম্প করেছে কোম্পানিটা। বেশ কিছু অর্ডার এসছে, অর্ডারের থেকে না বেশি বড় ব্যাপার হয়, অর্ডার এখানে খুব বেশি কাজে লাগে না। এখানে যেটা কাজে লাগে ইনভেস্টরদের বিশ্বাস। যদি কোনো কোম্পানিকে বিশ্বাস না করে, সে কোম্পানি একদম ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি কোনো কোম্পানিকে বিশ্বাস করা শুরু করে দেয়, সে কোম্পানি রাজা করে দেবে। আজকে কোম্পানিটা হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে গত 4-5 মাস ধরে, 6 মাস ধরে মোটামুটি কোম্পানি দৌড়ে বেড়াচ্ছে। কেন দৌড়চ্ছে? তার কারণ হচ্ছে যে কোম্পানিটা এমন পরিস্থিতি হয়েছে যে কোম্পানির অর্ডারগুলো এক্সিকিউশন ইনভেস্টরদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে এসছে, যে কারণের জন্য আমরা দেখতে পেয়েছি। চলে আসা যায় চটপট পারাস ডিফেন্সের ক্ষেত্রে। পারাস ডিফেন্স একটা পর একটা অর্ডার পেয়ে চলেছে। প্রেজেন্টলি কোম্পানি ওভারভ্যালুড, 100x-এর বেশি কিন্তু পেয়ে চলে গেছে, সেম অ্যাজ এমটা। এখন ইনভেস্ট করার কোনো মানে হয় না, কারণ ভ্যালু
ভ্যালুয়েশনটা আমরা কিন্তু চেক করে দেখি সবসময়। ভ্যালুয়েশনের উপর দাঁড়িয়ে থাকে আমরা কী করবো, নেবো না, কিনবো না, এই মুহূর্তে কেনাটা ঠিক লাভবান হবে কি হবে না। তো আমি যেখানে বক্তব্য, পারাস ডিফেন্স একটা মিসাইল টেকনোলজির উপরে কাজ করা কোম্পানি, ডিফেন্স সেক্টরেও কাজ করছে কোম্পানিটা, সুপার কোম্পানি, কিন্তু এই মুহূর্তে ওভারভ্যালুড। কোম্পানিকে 2% বেশি জাম্প করেছে, কিছু অর্ডার এসছে, পজিটিভ নিউজ রয়েছে, এইগুলো এই কোম্পানিকে একটা পজিটিভ সাইন দেখাচ্ছে। অ্যাপোলো মাইক্রোসিস্টেম দিয়ে শেষ করবো। আজ পজিটিভ আমি খবর দেখতে পাচ্ছি, যেরকম খবরের মধ্যে প্রথম হচ্ছে কোম্পানি কি কাজ করে। এও ডিফেন্স সেক্টরের পায়োনিয়ার কোম্পানি, ভেরি রিস্কি কোম্পানি, কিন্তু কোম্পানির বেশ কিছু অর্ডার রয়েছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করছে। ফান্ডামেন্টালি কিন্তু খুব বেশি স্ট্রং নয় কোম্পানিটা, কিন্তু যেটা বলবো কোম্পানির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ একটা অ্যাটিটিউড দেখা গেছে, যে কারণের জন্য কোম্পানিটা 3-4টে সেক্টরকে একসঙ্গে নিয়ে কাজ করছে। ডিফেন্স এবং অ্যারোস্পেসের ব্যাপারে কোম্পানিটা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, কোম্পানিতে ইনভেস্ট করাটা এই মুহূর্তে ঠিক এখনো নয়। এবং আরেকটা ঘটনা, রিস্কের কথা বলবো, ভ্যালুয়েশনে কিন্তু ওভারভ্যালুড জায়গায় চলেছে। এবার আসছি শেষ খবরের দিকে। এই মুহূর্তে মার্কেটে যে সিচুয়েশন 24,270 রয়েছে, মার্কেট কিন্তু কখনোই এটাকে পজিটিভ বা একটা বুলিশ ট্রেন্ড বলছে না। কখন বুলিশ ট্রেন্ড বলবো? যখন কোম্পানি 24,500কে ছাড়িয়ে যাবে এবং এর সঙ্গে আরেকটা কন্ডিশন থাকবে, ইউএস ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা সম্পূর্ণ স্থগিত হবে তখন। এবং আরেকটা পজিটিভ এর মধ্যে আমরা বলছি, এই ঘটনার সঙ্গে এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি কিন্তু রিজার্ভ ব্যাংকের পরিচালনায় একটু করে স্ট্রং হওয়ার চেষ্টা করছে। রুপিকে নিয়ে একটা গ্যামলিং চলছিল, কালকে রুপি কত দাঁড়াবে, পরশু রুপি কত দাঁড়াবে, তার উপরে বেস করে একটা এইগুলোকে থামাতে পেরেছে, থ্যাঙ্কস গোজ টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা এই কাজটা খুব সুন্দরভাবে করেছে, যার ফলে আমরা রুপির কিছুটা অন্তত জায়গা দেখতে পাচ্ছি। ক্রুড অয়েল যেটা আকাশ ছুঁয়ে গেছিলো, সেটা একটা কনফার্ম জায়গা আসছে আস্তে আস্তে, এখনও পারফেক্ট জায়গা আসেনি। এইগুলো কিন্তু পজিটিভ, ইকোনমি ক্ষেত্রে সাহায্য করবে এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আবার ব্যাক করার ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি করবে। এই মুহূর্তে এখনই কোনো রকমভাবে নতুন কেনা বেচার কোনো বিষয় নয়। এই মুহূর্তে কালু কাকুর পরিস্থিতিও ঠিক বলে মনে হয় না, কারণ প্রতিদিন কেনা বেচাটাও ঠিক নয়। তো আমি যেটা মনে করি, ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া কিছু করার নেই।